বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে যে একটা ক্রান্তিকালের ভেতর দিয়ে যাচ্ছে, এই সময়টাতে তারা কাকে বিশ্বাস করবে, কাকে অবিশ্বাস করবে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা দুর্দিনে আপনি বিশ্বস্ত সঙ্গী পাওয়া, বিশ্বস্ত বন্ধু পাওয়া, বিশ্বস্ত কর্মী পাওয়া, বিশ্বস্ত নেতা পাওয়া, বিশ্বস্ত শত্রু পাওয়া খুবই দরকার। শেষ কথাটি যেটি বললাম যে বিশ্বস্ত শত্রু, একটা জিনিস খেয়াল করে দেখেন, মানুষের যে জীবন, মানুষের যে যৌবন, যে জীবনের ভেতর দিয়ে, যে সময়ের ভেতর দিয়ে মানুষ যায়, সেখানে জীবনে বন্ধু যেমন আসে, শত্রুও আসে। বন্ধু সম্পর্কে মানুষকে যতটা কষাছ হতে হয়, শত্রু সম্পর্কে তার চেয়ে অনেক বেশি কষাছ হতে হয়। কেননা যে শত্রুর সাথে আমার পাঞ্জা লড়তে হবে, যে শত্রুর মোকাবেলা করে আমাকে জীবনের সামনের দিকে যেতে হবে, তাদের সম্পর্কে আমাদেরকে অনেকটা কষাছ হতে হয়। তা আজকের দিনে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ, যারা এই বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্ম দিয়েছে, রাষ্ট্রের যে কাঠামো, সেই কাঠামোতেই তাদের হাতে সৃষ্টি হয়েছে। গত 54 বছরে কিছু কিছু বদল হয়েছে, এটা জীবনের ধারা, সময়ের দাবি। কিছু পরিবর্তন সংশোধন হবেই, কিন্তু ছাঁচ যেটা, সেটি বাংলাদেশ আওয়ামী লীগ তৈরি করে দিয়েছে। বাংলাদেশের মানুষের মনন, চিন্তা, চেতনায়, ভাবনায় রাষ্ট্রের যে কাঠামো, সেই কাঠামোটি বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের মধ্যে দিয়েছে। আজকে বাংলাদেশ সেই কাঠামোর ভেতরে থেকেই কিন্তু রাষ্ট্র পরিচালনা করছে। এখন খেয়াল করে দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ নামক রাষ্ট্রটির দিকে যদি একটু দূরবীন দিয়ে আপনি একটু দেখেন, দেখবেন এই দেশের যত বড় বড় প্রজেক্ট আছে, অর্থাৎ যেগুলা রাষ্ট্রকে পরিবর্তন করে দেওয়ার মতো, খেয়াল করে দেখেন, আপনাকে যদি কেউ 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা দেয়, এটা আপনার জীবনে ছোট কোনো উন্নতি সাধন করবে। একবেলা খেতে পারবেন, একটা জামা কিনতে পারবেন, একটা বাড়ি কিনতে পারবেন, অথবা কোনো একটা দর্শনীয় স্থান ভ্রমণ করে আসতে পারবেন। কিন্তু আপনাকে যদি কোটি কোটি টাকা দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনি আপনার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিমণ্ডল নিজের মতো করে তৈরি করে নিজের শ্রেণী পরিবর্তন করতে পারবেন। তো বাংলাদেশ শ্রেণীগতভাবে কি ছিল? একটা তৃতীয় বিশ্বের দরিদ্রতম রাষ্ট্র। সেই দরিদ্রতম রাষ্ট্র থেকে একটি মধ্যম আয়ের দেশে পদার্পণ করার জন্য বাংলাদেশের যে লিফট আপের দরকার ছিল, যে একজন নেতার মাধ্যমে, নেত্রীর মাধ্যমে, দলের মাধ্যমে, মনন এবং মেধার মাধ্যমে এই দেশটাকে শিফট করে দেওয়া, অর্থাৎ একটা দরিদ্র রাষ্ট্র থেকে, ভিক্ষুকের রাষ্ট্র থেকে একটা মধ্যম আয়ের দেশে পরিণত করা, সেই কাজটি কে করেছেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। তার উন্নয়নের ফিরিস্তি দিতে গেলে সেটা এই ভিডিওতে শেষ হবে না, তাই তার উন্নয়নের কোনো ফিরিস্তি আমি দিতে চাই না। শুধু এই কথাটিই বলতে চাই, বাংলার মানুষ, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, জামাত করুক, তারা সবাই এই কথাটা ভেতরে ভেতরে স্বীকার করে, শেখ হাসিনা বাংলাদেশের প্রভূত উন্নতি সাধন করেছে। তারপরেও শেখ হাসিনাকে অপমানজনকভাবে বিদায় নিতে হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের ইতিহাসের নিরিখে একটু বিচার করে দেখেন, সাম্প্রতিক সময়ে পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ পা রাখতে শুরু করেছে। আর মাত্র 2-3 মাস পরে আমাদের জাতীয় গ্রিডে এই 1200 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। 2টি চুল্লি করা হচ্ছে, একটি চুল্লিতে 1200, আরেকটি চুল্লিতে 1200, মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ 60 বছর অনবরত এই জাতি পাবে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশের জনসংখ্যা পৃথিবীতে 8ম বা 7ম। সেই 7ম বা 8ম জনসংখ্যার দেশে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন যে আমাদের কিন্তু জনসংখ্যা অনেক। আমরা জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে 5ম বা 6ম। এই বড় জনসংখ্যার দেশে আমাদের উন্নয়নের জন্য কোনো তেল সম্পদ আমাদের নেই।
আমাদের কোনো পারমাণবিক শক্তি কোনো কালে ছিল না, আমাদের বিকল্প জ্বালানিরও সেই রকম কোনো সংস্থান ছিল না। তাহলে এই দেশকে লং রানে এগিয়ে নিতে হলে একটা বড় রকমের প্রকল্প দরকার, যেই প্রকল্প ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে আসবে দেশের জন্য। সেটি শেখ হাসিনার মাথায় আসলো। তিনি রাশিয়ার সাথে চুক্তি করে পৃথিবীর মাত্র এই 200টি রাষ্ট্রের মধ্যে 33টি রাষ্ট্রের এই পারমাণবিক প্রকল্প রয়েছে। বাংলাদেশ রাশিয়ার সাথে চুক্তি করে সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করেছে। এটা নিয়ে অনেক দুর্নীতির নানান ডালাও অভিযোগ শুনবেন, কিন্তু কোনো সোর্স থেকে কোনোভাবে একটিও সত্যতা মেলেনি। বরং এখন তারা দাবি করছে যে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুতের স্বপ্নদ্রষ্টা খালেদা জিয়া। খেয়াল করে দেখেন এই কথাটির সাথে কেন বলছি, একটু পরে আমি আপনাকে আরো একটু মিল দেখাবো। খেয়াল করে দেখেন যে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি করার জন্য শেখ হাসিনাকে ক্ষমতার থেকে এভাবে আউটস্টেট করা হয়েছে। যে কটি ভালো কাজের জন্য শেখ হাসিনা বিতাড়িত হয়েছেন তার মধ্যে একটি হচ্ছে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আরেকটি হচ্ছে পদ্মা সেতু। অর্থাৎ বাংলাদেশ একটি গরিব দেশ, একটা ফকিন্নি দেশ। এই ফকিন্নি দেশ এত বড় স্বপ্ন দেখবে কেন? ফকিন্নি দেশ মানুষ এত বড় স্বপ্ন কি করে দেখে, এত বড় প্রজেক্ট কি করে নেয়? সেই আপনার যে প্রভু আমেরিকা, তারা সেটা স্বপ্নে দেখেছিল যে বাংলাদেশে এরকম কিছু হতে পারে না। কিন্তু আমেরিকার স্বপ্নকে মিথ্যা প্রমাণ করে শেখ হাসিনা পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছেন, ট্রেন চালিয়ে দিয়েছেন, আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিও প্রতিস্থাপন করে এখন সেটার মধ্যে ইউরেনিয়াম ঢালা হয়ে গেছে। তার মানে নর্মাল নিয়ম হচ্ছে ইউরেনিয়াম দেওয়ার পর সেটা 2 থেকে 3 মাসের মধ্যে বিদ্যুৎ জাতীয় গ্রিডে জমা হতে শুরু করবে। তার মানে কি, এখন হচ্ছে মে মাস, জুন, জুলাই, আগস্ট, আর মাত্র 3 মাস। অগাস্ট মাসে বাংলাদেশে এই জ্বালানিটি অর্থাৎ এই বিদ্যুৎটি আমাদের মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। তাহলে খেয়াল করে দেখেন এই যে দুটা প্রকল্প, একটা পদ্মা সেতু প্রকল্প, আরেকটি এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুর পাবনায়। এখন এটি বিএনপি, আমরা দেখেছি খালেদা জিয়া বলতে শুনেছি যে এটার উপর দিয়ে আপনারা রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে বলছে যে এটা দেশের জন্য একটা হুমকি, মানুষের জন্য হুমকি। বাংলাদেশ এবং দেশের মানুষ এটা দ্বারা কোনোভাবে উপকৃত হবে না, বরং মানুষ একটা বিপদের মধ্যে পড়বে। কিন্তু আজকে তার নেতারা, বড় বড় লোকেরা বলছে যে না, এটা তো তাদেরই স্বপ্ন ছিল। খেয়াল করে দেখেন, এটা তাদের স্বপ্ন ছিল, কিন্তু এতদিন পর্যন্ত তারা এটার পক্ষে ছিলেন না। পদ্মা সেতুর কথা খালেদা জিয়া বলেছিলেন কি, আপনারা পদ্মা সেতুতে চড়বেন না, এটা ভেঙে পড়বে। তো এখন কি পদ্মা সেতু ভেঙে পড়ছে? বিএনপির লোকেরা কি এটাতে চড়ছে না? চড়ছে না, আমি মনে হয়, আশা করি চড়ছে না। খেয়াল করে দেখেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত কোথাও মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত কোথাও খালেদা জিয়া, তারেক রহমান, তার বাবা জিয়াউর রহমানের নাম, গন্ধ, স্পর্শ কোনো কিছুই ছিল না। যুদ্ধ যখন চলে তিনি তখন পাকিস্তানের একজন সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে এসে এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণ করে এখন তারা বলছে তিনি মুক্তিযুদ্ধের ঘোষক, তার নামেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। শেখ মুজিব কেউ না, আওয়ামী লীগ কেউ না, বিএনপি সব করেছে। ঠিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথাটা যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, আজকে কিন্তু তারা সেইভাবেই বলছে যে এটা তো খালেদা জিয়ার স্বপ্ন ছিল, এটা তো তারেক জিয়ার স্বপ্ন ছিল, এটা তো তারেক জিয়ার বাপ মৃত্যুর পরে স্বপ্ন দেখছিল। এই যে তাদের স্বপ্ন দোষ, এই স্বপ্ন দোষের বাংলাদেশ তারা আজকে কোথায় নিয়ে যাবে সেটা দেখার একটা বিষয়। কারণ আমরা বলতাম মুজিবের স্বপ্ন, মুজিবের তো আসলে স্বপ্ন ছিল, সবচেয়ে বড় স্বপ্নটি বাংলাদেশের স্বাধীনতা, সেটি আমরা পেয়েছি। তিনি 2টি কথা বলেছেন, একটি হচ্ছে স্বাধীনতা,
আর একটি হচ্ছে মুক্তি। এই স্বাধীনতার সংগ্রাম আমাদের শেষ হয়ে গেছে। আমাদের এখন যে সংগ্রাম চলছে সেটি মুক্তির সংগ্রাম। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একটা জিনিস বলে দিতে চাই, ওই স্বাধীনতার ঘোষক আসলে আপনারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চলে যাবেন। সেখানে গিয়ে দেখবেন যে এই জায়গাটিকে কিভাবে বিএনপি উদ্বোধন করে দখল করার চেষ্টা করছে। অর্থাৎ এই যে গত 10 বছর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুতের কর্মকাণ্ড চলছে, এটার যোগান দেওয়া, এটার চুক্তি করা, এটার মানে ইনফ্রাস্ট্রাকচার করে দেওয়া, এটার সাথে বিদেশি আন্তর্জাতিক সম্পর্ক করা, সবই করলেন শেখ হাসিনা, তার প্রশাসন এবং আওয়ামী লীগ। আর এখন এটার ফসলটা কার কাছে? বিএনপির কাছে। ঠিক স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রেও একই ঘটনা তারা ঘটিয়েছে। এই যে ঘটানো, তারা এটা ঘটাবেই সারা জীবন, তারা কিছু করতে পারবে না, তাদের এমন কোনো প্রকল্প নাই। আপনি খেয়াল করে দেখেন, আমেরিকার সাথে যে চুক্তি করেছে, ওই চুক্তিতে ইনডাইরেক্টলি একটা ক্লজ রয়েছে যে বঙ্গোপসাগরের অবারিত প্রান্তরে আমেরিকাকে তেল গ্যাস অনুসন্ধান করতে দিতে হবে। এই তেল গ্যাস অনুসন্ধান করার যে জায়গাটি, প্রথমে বার্মার সাথে আমরা একটি শেখ হাসিনার সময়ে 14 কি 16 সালে আমরা জার্মানিতে একটি আন্তর্জাতিক আরবিট্রেশন মামলার মাধ্যমে 1,31,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা বার্মার দখল থেকে বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে অন্তর্ভুক্ত হয়েছে। খেয়াল করে দেখেন, আমাদের যে ডিপ সি, সেখানে অন্তর্ভুক্ত হয়ে গেছে এই 1,31,000 বর্গ কিলোমিটার। তারপরে ভারতের সাথে আমাদের যে সমুদ্র সীমা নিয়ে ডিসপিউট ছিল, সেখান থেকেও এই নেদারল্যান্ডে একটি আরবিট্রেশন মামলার মাধ্যমে ভারত 4,500 আর বাংলাদেশ 20,500 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা পায়। তার মানে দেখেন, এই যে ভারতের থেকে 20,000 আর বার্মা থেকে 1,31,000, মোট 1,50,000 বর্গ কিলোমিটার জায়গা আমরা পেলাম সমুদ্র সীমা হিসেবে। আর সেই সমুদ্র সীমা এখন এই তারেক রহমানের সরকার বরাদ্দ দিবেন আমেরিকাকে। খেয়াল করে দেখেন, এটার অর্জনে, এটার চিন্তায়, এটার প্ল্যানিংয়ে তাদের কোনো কন্ট্রিবিউশন নাই, কিন্তু ছড়িটা এখন তারাই ঘুরাচ্ছে। খেয়াল করে দেখবেন আপনারা। শুধু তাই না, ঢাকার যে আন্তর্জাতিক বিমানবন্দরটি জিয়ার নামে ছিল, পরে এখন হযরত শাহজালাল হয়েছে, এই বিমানবন্দরটির কাজটি শুরু করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে। সেই বিমানবন্দরটি যখন শেষ হয়, তখন এটার মধ্যে নাম দেওয়া হয় জিয়াউর রহমান। আপনারা খেয়াল করে দেখবেন, কাশপুরে একটি ব্রিজ, যে প্রথম ব্রিজটি, এই ব্রিজটির কাজ শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে জিয়াউর রহমান গাড়ি চালিয়ে উদ্বোধন করে এটা তার নায়ক হয়ে যান। তার মানে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে সৃষ্টি করবে আর ভোগ করবে বিএনপির মতো তাবেদার, দালাল এবং বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধকারী এই দলটি, মৌলবাদীদের সমর্থনকারী এই দলটি, বাংলাদেশের যুদ্ধাপরাধীদের সমর্থন করা এই দলটি। তাই এই বিএনপির প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদের, নেতাদের একটি সচেতন থাকতে হবে যে তারা কখনো আওয়ামী লীগের বন্ধু হতে পারে না। তাই আমরা ভবিষ্যতে ভোট দেওয়া, জোট দেওয়া, আমাদের কর্মসূচি করা এবং আমাদের চিন্তা চেতনা করার ক্ষেত্রে বিএনপিকে জন্মগত শত্রু হিসেবে চিন্তা করে এগোতে হবে। তা না হলে আমরা পদে পদে আরো লাঞ্ছিত হব। ভালো। হাসনাত আব্দুল্লাহ ইন্টারেস্টিং ক্যারেক্টার, আমার কাছে খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। দেখেন, এই ছেলেটার মধ্যে প্রতিভা আছে, কিন্তু প্রতিভার মিস ইউজ করেছে। মিস ইউজ কখন করেছে? যখন ক্ষমতার মাঝখানে ছিল। দেখলেন না, স্বরাষ্ট্রমন্ত্রী সাউদ্দিন আহমেদ তিনি সংসদে বললেন যে তাদের দিকে তাকিয়ে, এনসিপি ওয়ালাদের দিকে তাকিয়ে, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ইউনূস সরকারের সময় এরাই হাসনাতের দোস্ত সার্জিস বুক ফুলিয়ে বলেছে না যে এই
যখন মন চাইতো তখন উপদেষ্টা, আমাদের 4-5 জন উপদেষ্টা বসে আছে, গিয়া ঢুইকা চিল্লাচিল্লি করছি, হ্যাঁ, প্রধান উপদেষ্টা করছি। এগুলা তো তারা শালীনতার সাথে বলছে। তারা ডিসিদের উপরে ছড়ি ঘুরিয়েছে, ইউনোদের উপরে ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলো, যেগুলো শেখ হাসিনা বদ্ধ করে দিয়ে গিয়েছিল। শেখ হাসিনা সব খারাপ, কিন্তু শেখ হাসিনা অন্যান্য প্রকল্পের মধ্যে হাত দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ তার টেনেন্সির অপব্যবহার করেছে ইউনূসের মব রাজ্যে গা ভাসিয়ে। হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগ না থাকায়, বিএনপির প্রতিদ্বন্দ্বী না থাকায় একটা ফাঁকা ফিল্ডে নির্বাচন করে মাঠে এসছে। সে এখন সরকার দেখতে পাচ্ছে না চোখে। চলুন সেই খবরটায় নজর দিই। জাতীয় কনভেনশনে বক্তব্যে হাসনাত, এখন গভর্নমেন্ট আসলে কে বোঝা যাচ্ছে না, হাসিনার সময় বোঝা যেত। এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদে। শোনেন, আমি মনে করি শেখ হাসিনা যেভাবে কন্ট্রোল করেছিল সারা দেশ, প্রশাসন বলেন, তার বাহিনীকে বলেন, এই কন্ট্রোল তারেক রহমান সরকার করতে পারবে না এটা আমি বলি না, সময় লাগবে। মাত্র তো 2.5 মাস গেছে। একটা সরকারের জেকে বসতেও বছরখানেক সময় লাগে, হয়তো পারবে। কিন্তু শেখ হাসিনা যেভাবে পেরেছে, প্রসঙ্গ অনেক জায়গায় ওঠে, শেখ হাসিনার মতো কন্ট্রোল কি আসলে যে সে সবাই করতে পারবে কিনা। সরকারের ভেতরে অনেক সরকার রয়েছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগের সময় সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি স্পষ্ট থাকলেও এখন কে সিদ্ধান্ত নিচ্ছে তা বোঝা যাচ্ছে না। রোববার রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট শীর্ষক জাতীয় কনভেনশনের বক্তব্যে তিনি এই কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের গভর্নমেন্টের অনেক মুড সুইং হয়, মানে গভর্নমেন্ট আসলে কে এটা বোঝা যাচ্ছে না। মানে এটা আসলে হাসিনার সময় বোঝা যেত যে ডিসিশনটা দিন শেষে কে নেয়। ডিভোর্সের প্রবলেমও দিন শেষে ডিসিশন দেয় হাসিনা। ইন্টারেস্টিং। দিন শেষে সবাই দৃষ্টি আকর্ষণ করতো হাসিনার, এখন বোঝা যাচ্ছে না সিদ্ধান্তটা কে নেয়। আমার মনে হচ্ছে সরকারের মধ্যেও আরো অনেক সরকার রয়েছে। সরকারের কাছে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে সরকার অনেক দূরে সরে যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন। ওই দিন জনাব সালাউদ্দিন সাহেব স্বীকার করলেন, আমরা আসলে তখন যা বলা হয়েছে একরকম ভাবে সংস্কার ও নির্বাচন হওয়ার জন্য সেটা মেনে নিয়েছি, শুধুমাত্র নির্বাচনটা যেন হয়ে যায় সেই কারণে আমরা মেনে নিয়েছি। এটা সরকারের একটা দুর্বলতা, এটা এক ধরনের ভণ্ডামি। মানে উনি সংসদের মধ্যে দাঁড়িয়ে ওনার ভণ্ডামি, ওনার হিপোক্রেসি জাতির সামনে প্রকাশ করেছেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, বিচার বিভাগ, আমলাতন্ত্র, আইন শৃঙ্খলা বাহিনীতে যে কাঠামোগত সংস্কার প্রয়োজন ছিল তা বাস্তবায়িত হয়নি। দীর্ঘদিন ধরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, অথচ পুলিশ ও মানুষ তাদের নিজস্ব সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা প্রয়োজন। পুলিশকে তো ওনাদের বস ডক্টর মোহাম্মদ ইউনূস ধ্বংস করে দিয়ে গেছে। যাক, যে প্রসঙ্গে হাসনাত বলেছেন যে আগে ডিসিশন আমরা শেখ হাসিনার সময় বলতাম, একটা মাঠ রক্ষা করতে হবে, একটা শিশুকে রক্ষা করতে হবে, সেই সিদ্ধান্তও শেখ হাসিনাকে দিতে হতো। এবং শেখ হাসিনার সমস্ত মন্ত্রীরা যে কোনো জট লেগে, 5ই আগস্টের যে গ্যাঞ্জাম লেগেছিল তখনও তারা বসেছিল, রবীন্দ্রসঙ্গীত শুনছিল, যে নেত্রী আছে উনি ঠিক করে দিবে, মানে তাদের আর কোনো দায় দায়িত্ব নাই। এটা একটা খারাপ দিক। তবে এখন যদি হাসনাত আব্দুল্লাহরা এসে বলে যে শেখ হাসিনার সবকিছু যেগুলা পজিটিভ, এগুলো তো তারা কিছু বলতে পারে না। তো এই 2-একটা ঘটনা, তার নেতৃত্বের যে একটা স্ট্রেংথ ছিল, এইটা বোধহয় মুখ ফুসকে এখন বেরোয় আসতে চায় কিনা।